সারাদিন সব কাজের মাঝে সোহার মনে শুধু সকালে লতিফের সাথে যেসব কথা হয়েছিল সেইগুলি ওর মাথায় ঘুরছিল। কিন্তু পৃথিবীর সব মেয়ের মতোই ওর মনে বড় আর সৌন্দর্যের প্রতি একটা টান আছে। কবিরকে একবার বুকে নিতে পারলে সোহার কাছে মনে হবে যে ও কঠিন একটা মানুষের প্রেমে পড়েছে, যেটা হয়তো লতিফের সাথে সারা জীবন থাকলেও এই অনুভূতি আসবে না। কিন্তু নিজের স্বামীর সামনে সে কিভাবে কবিরের ভালোবাসা নিয়ে সুখ অনুভব করবে সে? ওর মনে ওকে পূর্ণ তৃপ্তি নিয়ে সুখ নিতে বাধা দেবে না। কবিরের সঙ্গে কিছু করে এসে লতিফকে বলা একরকম ব্যাপার, কিন্তু স্বামীর চোখের সামনে নিজেকে অন্য এক পুরুষের সামনে সুখের জন্য মেলে ধরা, নিজের প্রতিটি সুখের মুহূর্তের সাক্ষী হিসেবে নিজের স্বামীকে রাখা, এটা পুরো ভিন্ন একটা ব্যাপার। আমি এখন কি করব? একটাই প্রশ্ন ওর মাথাকে কুড়ে কুড়ে খেতে লাগলো দিনভর। সোহার অনেক প্রিয় বান্ধবী আছে, কিন্তু কারো কাছে এইরকম একটা ব্যাপার খুলে বলে যে ওর মতামত নেবে সেটা সম্ভব না। কারো সাথে সে এটা নিয়ে কথা বলে নিরপেক্ষ একটা দৃষ্টি থেকে ব্যাপারটা দেখার কোনো অপশন নেই ওর কাছে। একমাত্র মলির কাছে সে খুলে বলতে পারত, কিন্তু মলি এখন বেঁচে নেই। আর মলির স্বামীর সাথে ওকে এসব করতে বলেছে ওর নিজের স্বামী। এটাই ওর জন্য সবচেয়ে অদ্ভুত ব্যাপার। তবে মলিকে বললে হয়তো সে ওকে এগিয়ে যেতেই বলতো, এটা মনে করে যেন কিছুটা সান্ত্বনা খোঁজার চেষ্টা করলো সোহা। রাতে লতিফ বাসায় এসে ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল আর বলে দিল যে কাল কবির ওদের বাসায় আসার পরই এই প্যাকেটটা খুলে কাপড়টা দেখবে এবং পরবে। রাতে ও লতিফের সাথে খুব অন্তরঙ্গ একটা মুহূর্ত কাটালো। এভাবে নিয়মিত লতিফের সাথে এক নতুন অভিজ্ঞতা, আর প্রতিদিনই ওদের ভিতরের সময় এত বেশি পরিমাণে তীব্র আবেগের খেলা চলে যে প্রতিটি স্পর্শে সোহা যেন হালকা বাতাসে যেভাবে ওড়ে সেভাবেই কাঁপতে থাকে। লতিফের প্রতিটি স্পর্শ ওর মাথার ভিতরে এমন সুখের অনুরণ তুলে দেয় যে সোহা যেন নিজেকে হারিয়ে ফেলে সেই সুরের মর্ছনায়। পরের দিন সকালে অফিস যাওয়ার আগেও লতিফ সোহার কানে কানে বলে গেল যে আজ রাতে কবির আসবে। সোহা ওকে জানালো যে সে এখনো হ্যাঁ বলেনি, কিন্তু লতিফ বলল, জান, আমি এটাই চাই আর তোমাকে সেটাই করতে হবে। তুমি যত ইচ্ছা চিন্তা করো, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি বলবো যে আমার কথা মেনে নিলি তোমার জন্য ভালো হবে। এটা হচ্ছে তোমার জন্য এই শতাব্দীর শ্রেষ্ঠ সুযোগ, নিজের ভিতরের আলোকে পুরো জ্বালিয়ে দেওয়ার। কাজেই তুমি এই সুযোগ হারিয়ে ফেলো না। সোহা বলল, লতিফ, আমি নিজেকে বোঝাতে পারি যে কবিরের সাথে কিছু হলে আমার ভালো লাগবে, কিন্তু আমার আপত্তি হচ্ছে তোমার সামনে থাকা নিয়ে। সেটা আমি কিভাবে মেনে নেব, তাও আবার নিজের স্বামীর চোখের সামনে? এতখানি নির্লজ্জ আমি কিভাবে হব বলো যান? লতিফ বলল, তুমি জানো না, এসব খেলায় যে যত বেশি নির্লজ্জ আর যত বেশি নোংরা হয় ততই বেশি সুখ হয়। তোমার ভিতরে সেই নির্লজ্জটাকে আমি নিজের চোখে দেখতে চাইছি। আমার এই চাওয়াটা তুমি পূরণ করবে না? একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোহা বলল, আমি চিন্তা করে দেখি, সন্ধ্যায় জানাবো। সন্ধ্যায় লতিফ বাসায় ঢোকার সাথে সাথে সোহা ওকে বলল সে এখনো ওর মন স্থির করতে পারেনি। লতিফ বলল, চিন্তা করো না জান, কবির আসার আগ পর্যন্ত তুমি চিন্তা করতে পারো। সোহা বলল, কিন্তু যদি আমি এটা করি তাহলে ওকে কি তোমার জানাতে হবে না যে তোমাকে বাইরে যেতে হবে অফিসের কাজে? লতিফ বলল, আমি ওকে আগেই জানিয়ে দিয়েছি। সোহা অবাক হয়ে বলল, কি? আমি এখনো আমার মত বলিনি লতিফ? লতিফ বলল, কোনো ব্যাপার না, আমি ওকে ফোন করে বলেছি যে রাতে আমার একটা নাইট ডিউটি আছে, তাই রাতে আমি ওকে হয়তো পুরো সময় দিতে পারবো না, কিন্তু সে যেন এসে খাবার খেয়ে তোমার সঙ্গে গল্প করে যায়। ও অবশ্য আসতে চাইছিল না, কিন্তু আমি ওকে কিছুটা জোর করেই আসতে বলে দিয়েছি। সোহা বলল, কবির কি বলেছে তোমাকে? লতিফ বলল, ও বলল যে ওর আসতে কোনোই অসুবিধা নেই, যদি আমি নাও থাকি তাহলেও তোমার সাথে সময় কাটাতে ওর ভালো লাগবে। সোহা বলল, কিন্তু এখন যদি আমি না বলি? লতিফ বলল, কোনো সমস্যা নেই, যদি তুমি রাজি না থাকো তাহলেও। আসলে আমি বলবো যে আমার রাতের ডিউটিটা বাতিল করা গেছে, তখন আমরা তিনজনে একসাথে রাতটা গল্প করে মুভি দেখে কাটিয়ে দেব। আমি তোমাকে কোনো চাপ দিচ্ছি না, তুমি নিজের মন থেকে না চাইলে এটা করা ঠিক হবে না, সেটা আমিও জানি। তবে এই ঘটনা নিয়ে আমার কোনো সন্দেহ নেই,
আর এটা ঘটলে আমি খুব খুশি হব। এটা হচ্ছে আমার মনের অনুভূতি। আমার মনে হয় আমাদের দুজনের জন্যই এটা দারুণ একটা অভিজ্ঞতা হবে, কোনো রকম ক্ষতি ছাড়াই। কারণ কবিরকে আমি খুব বিশ্বাস করি। এমন না যে সে তার ভালোবাসার কথা বাইরে গিয়ে জনে জনে বলে বেড়াবে যে সে আমার স্ত্রীকে ভালোবেসেছে, তাই না? ও খুবই বিশ্বাসযোগ্য ব্যক্তি। তারপরও এটা তোমার সিদ্ধান্ত। আমি কালকে যে কাপড়টা এনেছি সেটা পরে রেডি হয়ে নাও। ও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সোহা বলল, তুমি তো কখনো আমার জন্য কোনো কাপড় কিনে আনোনি আগে। লতিফ বলল, আমি তোমার পুরনো একটা কাপড়ের স্টিকার দেখে জেনে নিয়েছি, আর এটা তোমার হবে বলেই আমার মনে হয়। তবে তুমি এটা কখনোই খুলবে না। যদি তুমি কবিরের সাথে প্রেম করার জন্য মনস্থির করো তাহলে এই প্যাকেটটা করবে, না হলে তুমি অন্য যে কোনো কাপড় পরে নিচে চলে এসো। তাহলে আমি বুঝে যাব যে তুমি কবিরের সাথে রাজি নও। ওকে? এই বলে লতিফ কাছে এসে সোহাকে জড়িয়ে ধরে একটা চুমু এঁকে দিল ওর গালে। সোহা মনে মনে বলল, লতিফের এই কারণে কি আমার সিদ্ধান্ত হ্যাঁ হয়ে যাবে? লতিফ আবারও বলল, আর যদি তুমি রাজি থাকো তাহলে ওয়ার্ডরোবের ওই পাশটা থেকে সব কাপড় বের করে সরিয়ে ফেলো। রুমের সব আলো নিভিয়ে শুধু বেড সাইডের ল্যাম্পটা জ্বালিয়ে রাখবে। আর তুমি বা কবির কেউ যেন আমার কাছে এসো না। আমি বেরিয়ে যাওয়ার পর ঠিক 10 মিনিট সময় দিও আমাকে। আমি উপরে এসে ওয়ার্ডরোবে ঢুকে যাওয়ার পরে তুমি ওকে নিয়ে এখানে এসো। আর দয়া করে নিচে ওর সাথে কিছু করো না। যা করবে এই রুমের মধ্যেই করবে, ঠিক আছে? সোহা বলল, তুমি এত খুঁটিনাটি জিনিস কখন ভাবলে সোনা? তুমি সত্যি চাও যে তোমার স্ত্রীর সাথে কবির প্রেম করুক, তাই না? লতিফ বলল, হ্যাঁ জান, সত্যি চাই। আজ যদি তুমি আমার কথা শোনো তাহলে পরে কোনো একদিন তুমি এর প্রতিদান আমার কাছে চাইতে পারবে। অন্য কোনো দিন তোমার অন্য কোনো চাওয়া আমি নির্দ্বিধায় পূরণ করে দেব, ঠিক আছে সোনা? প্রমিস করলাম। এই বলে লতিফ আবারও একটা চুমু দিয়ে নিচে চলে গেল। সে মনে মনে একদম নিশ্চিত জানে যে ওর কথা সোহা কখনোই ফেলবে না। আজ ওর স্ত্রীর সাথে নিজের বন্ধুর সাথে একেবারে দেওয়ার জন্য যে ওর মনে আশা জেগেছে সেটা পূরণ হবেই। সোহা কখনোই ওর মনে কষ্ট দেবে না। ওর উপরে সেই ব্যাপারে পূর্ণ বিশ্বাস আছে লতিফের। ও শুধু সোহার পিছনে এত কথা খরচ করেছে এই জন্য যে সোহাও যেন মন থেকে ঘটনাটা ঘটাতে চায়। কারণ দুজনের সমান আগ্রহ না হলে কোনো কিছুর পূর্ণ সৌন্দর্য নিয়ে প্রকাশ হতে পারে না। আর লতিফ চায় যে ও যা চায় মন থেকে সোহা যেন সেটাই চায়। উফ, কি দারুণ একটা ঘটনা ঘটতে চলেছে। একটু পর লতিফের শরীর যেন শিহরণে দিয়ে উঠল। লতিফ নেমে যাওয়ার পরে সোহার বিছানার উপর লতিফের আনা কাপড়ের প্যাকেট সামনে নিয়ে বসতে ভাবতে লাগলো। নানা রকম দুষ্টমি ওর মনে খেলা করতে লাগলো। কবির যে বিছানার একজন দারুণ প্রেমিক, সেই কথা মলির কাছে বহুবার সে শুনেছে। আজ যেন সেটাকে নিজের হাতে প্রমাণ করার দিন ওর জন্য, বিশেষ করে কবিরের। আজ যদি সোহা এই সুযোগ না নেয় তাহলে কবিরের মনে কষ্ট পাবে। তাছাড়া সোহার নিজের জন্য এটা একটা বড় সুযোগ যে স্বামীর অনুমতি নিয়ে পরপুরুষের সাথে স্বামীর সামনে প্রেম করা। কাল যখন প্রথম লতিফ কথাটা বলেছিল তখন ওর মনে বারবার লজ্জা লাগছিল যে সে স্বামীর সামনে কিভাবে এই কাজ করবে। তবে আজ যেন অন্যরকম মনে হচ্ছে সোহার। আজ যেন উল্টো ওর খুব আনন্দ হচ্ছে স্বামীকে দেখিয়ে দেখিয়ে নানা রকম সুখের খেলা করতে। ওর যেন আরও বেশি সুখ হবে বলে মনে হলো। এরপর যখন সে কবিরকে দেখবে তখন সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা ভাবতে লাগলো। আজ যদি কবিরের সাথে কিছু না করে পরে তাহলে ওকে এটা নিয়ে অনেক আফসোস করতে হবে। এই কথাও ওর মনে এলো। সর্বোপরি লতিফ কষ্ট পাবে তাহলে সোহা চাক বা না চাক, লতিফকে সে কষ্ট দিতে পারবে না। আর লতিফ যেই রকম দুর্বল হয়ে আছে এইসব ভেবে সোহা যদি মানা করে তাহলে লতিফ হয়তো সেই ক্ষেত্রে একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। এই মুহূর্তে ওদের দুজনের জীবন যেন আনন্দে টুঙ্গে আছে। সোহা চায় সেটা যেন সবসময় এভাবেই থাকে। লতিফ যদি নিজের ভিতর গুটিয়ে যায় তাহলে সবচেয়ে বড় সর্বনাশ তো ওরই হবে। হঠাৎ দরজার কলিং বেলের আওয়াজে সোহা যেন আকাশ থেকে মাটিতে ফিরল। সোহা বুঝতে পারল যে কবির চলে এসেছে। কবির একটু আগেই চলে এলো। কবিরও হয়তো এমন কিছু একটা আন্দাজ করেছে, তাই যেন আর অপেক্ষা করতে পারছে না। এখন সোহাকে সিদ্ধান্ত নিতে হবে। সোহা একটা বড় করে নিঃশ্বাস নিয়ে নিজের বুকে ভরে হাত বাড়িয়ে লতিফের আনা প্যাকেটটা খুলে ফেলল। একটা লাল টপ, যেটা গলার কাছে। টপটি লম্বায় বেশ ছোট আর নিচে পরার জন্য সেই স্কার্টটি আছে।
সেটা ওর কোমর থেকে হাঁটুর একটু উপরেই শেষ হয়ে যাবে। কাপড়ের সাথে ছোট্ট একটা চিরকুট আছে, যেখানে লতিফকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে গেছে যে প্যাকেটে যা আছে সেটাই পরতে হবে। এর সাথে অন্য এক টুকরা কাপড়ও পরা যাবে না। সোহা ভেবেছিল লতিফ হয়তো ওর জন্য নতুন আর অন্য কিছু এনেছে, কিন্তু এখন এসব ছোট ছোট কাপড় পরে কিভাবে যাবে সে ওদের সামনে? সেই চিন্তায় পড়ে গেল সোহা। লতিফ চিৎকার দিয়ে সোহাকে জানিয়ে দিল, জানু, কবির এসে গেছে, তুমি তৈরি হয়ে নিচে চলে এসো। নিচ থেকে লতিফের জোরে উঁচিয়ে বলা কথাটা বেশ স্পষ্টই শুনতে পেল সোহা। একটা বড় নিঃশ্বাস ফেলে সোহা উঠে দাঁড়িয়ে নিজের পরনের সব কাপড় খুলে ফেলল। আয়নার সামনে দাঁড়িয়ে মলি অবশ্য ওর চেয়ে অনেক বেশি সুন্দরীই ছিল। মলির রূপের সামনে সোহা নিজেকে কখনোই তেমন আহামরি সুন্দরী মনে করতো না, যদিও গায়ের রংটা একদম সাদা নয়, অনেকটা বাদামি ধরনের, কিন্তু ওর টিকালো নাক আর গভীর বড় বড় টানা টানা চোখ দুটি যে কোনো প্রচলিত পুরুষ মানুষকে চট করে থামিয়ে দিতে পারে, সেটা সোহা ভালো করেই জানে। তবে এই বয়স পর্যন্ত সোহা যত পুরুষ মানুষ দেখেছে, মনে মনে চিন্তা করলো আজ কবিরও লতিফকে ওর নাচ দেখাবে। কিন্তু এটাই পরতে হবে, কারণ এটাই লতিফের আদেশ। কাপড় পরার পর আয়নায় নিজেকে দেখে সোহা বেশ লজ্জা পেয়ে গেল। এই পোশাক নিজের স্বামীর সামনে পরা যায়, কিন্তু বাইরের একজন লোকের সামনে কিভাবে পরে যাবে সে? ওর কাছে নিজেকে একজন নির্লজ্জ নোংরা মেয়ে ছেলেদের মতোই নিজেকে মনে হচ্ছিল। কিন্তু কবির আর বাইরের মানুষ কোথায়? তাই নিজেকে দেখিয়ে ওকে আরও বেশি করে আশিক করে দিতে খারাপ লাগবে না সোহার। বুকের কাছে ওর টপটি একটু চোকা হয়ে নিচ থেকে উপরের দিকে উঠে ফিতে হয়ে ওর গলার কাছে পৌঁছাচ্ছে। সামনে থেকে দেখলে তেমন বোঝা যাবে না, কিন্তু একটু পাশ থেকে দেখলে যে কেউ ওর পুরোটাই দেখা যাবে। আয়নায় পিছন ঘুরিয়ে নিজেকে দেখে নিল। পিছনেও ওর পিঠের অনেক অংশ দেখা যাচ্ছে। পায়ে একটা উঁচু 4 ইঞ্চি হাই হিলের স্কার্ফ দেওয়া জুতো পরে নিল সে। নিজেকে দেখতে একেবারে নোংরার মতো লাগছে ওর কাছে, কিন্তু কিচ্ছু করার নেই। ওর স্বামী যে ওকে এভাবেই দেখতে চায়। গলায় একটা চিকন চেন পরে আর কানে চিকন দুটি ডুল পরে সোহা উঠে দাঁড়ালো। এবার ওকে যেতে হবে ওদের দুজনের সামনে। ওরা নিচে অধৈর্য হয়ে বসে আছে ওকে দেখার জন্য, আর যেন লতিফের নিজের বউকে ওর বন্ধুর সামনে প্রথমবারের মতো দেখাবে। ধীর পায়ে রুম থেকে বের হয়ে উপর থেকে সিঁড়ির প্রথম ধাপে পা দিয়ে সে দেখতে পেল যে দুজনের সিঁড়ির নিচের ধাপে দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর দুজনের চোখের উপরে ওর দিকে। সোহাকে ওর আনা পোশাকে দেখে লতিফের চোখ দুটি জলজল করে উঠল খুশিতে, আর কবিরের চোখ বড় হয়ে জলজল করে উঠলো এইরকম পোশাকে সোহাকে দেখে। সোহাকে দেখতে এত সুন্দর লাগছে যে কবির যেন ওকে আজ প্রথম দেখছে এমন মনে হলো ওর কাছে। সোহা যে সত্যিই এত সুন্দর, যদিও সে মলির মতো এত ফর্সা নয়, কিন্তু আজ যেন ও চোখ ধাঁধিয়ে গেল সোহার রূপ দেখে। উফ, এইরকম রূপের আগুনেই তো পুরুষ মানুষরা ঝাঁপ দেয়। ধীরে ধীরে সোহা নেমে আসছে নিচে, আর কবির চোখ বড় বড় করে দেখছে সোহাকে, আর কবিরের বুক যেন ধুকপুক করে উঠছে। সোহা যে এরকম পোশাকে কোনোদিন ওর সামনে আসেনি, যেই পোশাক শুধুমাত্র কোনো নারী তার একান্ত আপনজন তার সঙ্গী পাগল করার জন্য পরে থাকে, সেই রকম পোশাক পরে লতিফের সামনে সোহা আজ ওর কাছে এসেছে দেখে ওর ভিতরের কথা সে পড়তে চেষ্টা করলো। শেষ ধাপে পৌঁছার পরপরই কবির সামনে এগিয়ে এসে সোহাকে একটু হালকা করে জড়িয়ে ধরে বলল, হাই সোহা, তোমাকে দেখতে একদম পরীর মতো লাগছে। তোমার রূপ তো আজ যেন ছলকে ছলকে পড়ছে সোহা। ওয়াও, আর এই পোশাকটাও তোমার শরীরের সাথে খুব মানিয়েছে। সোহা বলল, ধন্যবাদ কবির, তোমাকেও দেখতে খুব ভালো লাগছে। তুমি আমার কথা শুনেছো দেখে আরও বেশি ভালো লাগছে। সোহা ও যেন কবিরকে দেখে কিছুটা চমকে গেল। 3 দিন আগে যেই কবিরকে সে ওর বাসায় দেখেছিল, আজ যেন সেই পুরনো ঝকঝকে তকতকে আপাত মস্তিষ্ক ভদ্র পরিশালিত পরিপাটি কবিরকে দেখছে সোহা। ওর কথা যে খুব পজিটিভভাবে নিয়েছে কবির, সেটা ভেবে মনে মনে নিজের উপর আত্মবিশ্বাস যেন অনেক বেড়ে গেল সোহার। কবির ওকে ছাড়তেই লতিফ সোহাকে জড়িয়ে ধরে ওর গালে একটা হালকা চুমু দিয়ে বলল, ওহ সুন্দরী, তোমার রূপের আগুনে তো আমরা দুজনই আজ পুরো জ্বলে পুড়ে যাব। দেখেছো না কবির কীরকম প্রশংসা করলো তোমার পোশাকের। তবে কবির, আজকের এই পোশাক কিন্তু আমি নিজে পছন্দ করে কিনে এনেছি সোহার জন্য, কাজেই সোহাকে এত সুন্দর লাগার পেছনে আমারও কিছুটা অবদান আছে, সেটা ভুলে যেও না বন্ধু। কবির একটা দুষ্টু হাসি দিল সোহার দিকে তাকিয়ে। সোহা বলল, ওয়েল জানু, আমি জানি কবির আমার কথা ফেলতে পারবে না। সেদিন ওকে আমি যা বলেছি
ও সেটাই শুনেছে দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তাই তোমার আনা পোশাকটা পরে আমি কবিরকে একটা উপহার দিতে চাইলাম। তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে কবির, একদম আগের মতো। সেদিন রাতে তোমার ওই কষ্টকর চেহারা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছিল, কিন্তু খোদাকে অশেষ ধন্যবাদ যে তুমি সেই অবস্থা থেকে অনেকটাই ফিরে এসেছো। সোহা কবিরের হাত ধরে এসে সোফায় বসল। কবির বলল, এই সব কিছু কিন্তু তোমার জন্য সোহা। তোমার কথা আমার ভিতরে যেন জাদুর মতো কাজ করেছে। তাই আমার মনে হয়েছে যে যেহেতু তুমি আমাকে স্বাভাবিক হতে বলেছ, তাই আমাকে সেটাই করতে হবে। সোহা একটা উষ্ণ হাসি দিয়ে কবিরের মাথায় আর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, ধন্যবাদ কবির। লতিফ বলল, তোমরা কথা বলো, আমি টেবিলে খাবার লাগিয়ে দিচ্ছি। বলে লতিফ উঠে ওদেরকে কিছুটা একাকী সময় দিতে রান্নাঘরের দিকে চলে গেল। লতিফ চলে যেতেই কবির হাত দিয়ে সোয়ার হাত ধরে নিজের কাছে এনে ওর হাতে একটা চুমু দিয়ে বলল, আমি সত্যি কৃতজ্ঞ তোমার কাছে সোহা। সেদিন রাতে তুমি আমার জন্য যা করেছ সেটাই আমাকে এভাবে অমূল পরিবর্তন করে দিয়েছে। সোহা বলল, ও আবারও সেই রাত? প্লিজ কবির, আমরা আজকে সেই রাতের কথা না বলি। ওটা মনে হলে আমার খুব অস্বস্তি হয়, প্লিজ। কবির বলল, না সোহা প্লিজ, অপ্রস্তুত বোধ করো না। সেদিন তোমার কথা, তোমার আচরণ যেন আমাকে পুরো বুঝতে শিখিয়েছে যে আমার জীবন একদম শেষ হয়ে যায়নি। পৃথিবীতে তোমার মতো অনেক ভালো মেয়ে আছে, সবাই মলির মতো বিশ্বাসঘাতক নয়। তাই আমি তোমার কথা মতোই চুল কেটেছি, সেভ করেছি, নতুন স্যুট কিনে এনেছি আজ তোমাদের এখানে আসার জন্য। তুমি একজন অসাধারণ মহিলা সোহা। আমি যতই বলি না কেন, তোমার কাজের পুরস্কার দেওয়া হবে না মোটেই। সোহা বলল, সেজন্য আমিও খুব খুশি যে তুমি আমার কথা শুনেছ। কবিরের চোখের উপর নিবিষ্ট দেখে সোহা একটু অসহায় বোধ করছিল। সোহা বলল, লতিফ আমাকে বলেছে যে সে অফিসের কাজে একটু পরেই বেরিয়ে যাবে। তাহলে তো মনে হয় আমরা দুজন একা একাই থাকবো, তাই না? কবির পানির গভীরতা মাপতে চেষ্টা করলো। সোহার খুব অস্বস্তি হচ্ছিল। সে মুখটা একটু কালো করে যেন ওর খারাপ লাগছে এমন ভাব করে বলল, হ্যাঁ তাই, আমাদের বসে বসে মুভি দেখে বা টাস খেলে বা কোনো গেমস খেলেই সময় কাটাতে হবে। লতিফ চলে গেলে আমাদের সময় কাটাতে কষ্ট হবে, তাই না?